শুভ বিজয়া। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা হলেও বাংলাদেশে তা হয়ে উঠেছে সার্বজনীন উৎসব। এ কারণেই বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন মেলবন্ধন সম্ভবত শুধু এদেশেই আছে। তারপরেও ঘটে কিছু অঘটন, যা সম্প্রীতির সম্পর্কে নিয়ে আসে অবিশ্বাস আর সন্দেহ। অসাম্প্রদায়িক বাংলাদেশে যা কখনোই কারো কাছে কাম্য নয়। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক অঞ্জন রায়, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সঙ্গীত শিল্পী পথিক নবী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ বিজয়। আমরা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ, আসলে কতখানি অসাম্প্রদায়িক? রুমিন ফারহানা, যদি আপনাকেই প্রথমে জিজ্ঞেস করি। আমি ভীষণভাবে বিশ্বাস করি বাংলাদেশ অসাম্প্রদায়িক, এবং এটার প্রমাণ বাংলাদেশ যুগে যুগে দিয়ে এসছে, সময়ে সময়ে দিয়ে এসছে। আমি দেখেছি আমাদের দেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ধর্মান্ধ নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে যার যার ধর্ম তার তার, যে যে যার যার ধর্ম পালন করবে, কিন্তু উৎসবটি সবার। অনেকে বলেন আমরা মুখে বলি একটা, বিশ্বাস করি আর একটা, অন্তরে ধারণ করি আর একটা। হ্যাঁ, যেটা এই কথাটি আমি যদি আপনি যে বললেন যে আমরা নিঃসন্দেহে অসাম্প্রদায়িক, কিন্তু পরিসংখ্যান কি বলছে আপনি দেখেন। আপনি যদি ধরেন 1951 সালে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কত ছিল আর বর্তমানে কত, এটা একটা মানে তখন ছিল আপনার 30% হিন্দু সম্প্রদায়ের মানুষ। বর্তমানে এই আজকে 2015 সালে সেই সংখ্যা 6 থেকে 7%। সেটাই আমিও সেটাই দেখছিলাম, পরিসংখ্যানটি কমে আসছে। বলছেন এখানে আসলে অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। দেখুন, বাংলাদেশ এমনভাবে রাজনীতি চলেই আসবে আজকের আলোচনায়, এমনভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং সর্বক্ষেত্রেই সেটা, যেটাকে এখন আসলে অস্বীকার করবার উপায় নেই, যার মধ্যে একটি গোষ্ঠী মনে করছে যে এই যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তারা যেখানেই ভোটটা একটা গোষ্ঠী তারা পাবে, যে ধরনের আচরণেই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায়টি আছে তাদের সঙ্গে যে ধরনের আচরণই করা হোক না কেন, ভোটটি গ্যারান্টেড। সুতরাং পাল্টা প্রশ্নটি যদি করি আপনাকে, এবং আরেক পক্ষ মনে করছে, আমি বলছি, আরেক পক্ষ মনে করছে কোনোভাবেই ভোটটি আমি পাবো না। সুতরাং দুই পক্ষই ভাবছে যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তাদের সম্পত্তি যে কোনো ভাবেই যদি নিতে পারা যায়, তাহলে কোনো পক্ষেরই আসলে কোনো ক্ষতি নেই। এটা একটি বড় কারণ হিন্দু শুধুই কি একটি কারণ? যদি আপনি ধরেন যে শুধু ভোটের রাজনীতির জন্যই কি আসলে আমাদের এই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কমে যাচ্ছে? ভোটের রাজনীতি শুধু এখানে নেই। প্রথমে শুভ শারদীয়া, এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের প্রান্তিক মানুষ যারা, একদম গ্রামের মানুষ যারা, একদম মাটিতে পিঁপড়ের মতো বা জলে মাছের মতো মানুষ যারা, তারা অসাম্প্রদায়িক, তারা এখনো অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িকতাটি ছড়ায় মাথা থেকে, অর্থাৎ মস্তিষ্ক থেকে যখন সাম্প্রদায়িকতাগুলো ছড়ায় সেগুলো অঙ্গ প্রত্যঙ্গে যায়, এবং অঙ্গ প্রত্যঙ্গের খুব নিম্ন অংশে যারা রয়েছেন তারা আহত হন, আক্রান্ত হন এর দ্বারা। এটি হচ্ছে আমার প্রথম কথা। তার দ্বিতীয় কথা, আমি নিজে মনে করি যে শুধু ভোট নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের দেশ ত্যাগের পিছনে যে কারণটি মূলত কাজ করেছে সেটি হচ্ছে সম্পদ। এবং সংখ্যালঘুদের সম্পদ অনেক সময় তাদের সেই আপনা মাংসে হরিণা বৈরীর মতো অবস্থা তৈরি করেছে। তাদের সম্পত্তি তাদের বাধ্য করেছে তাদের হয় দেশ ত্যাগ করতে, কখনো কখনো অতি পুরনো সময় দেখা গেছে যে কেউ আমি এমন পরিবারও জানি ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আবার কেউ যখন প্রচন্ড রকম নিজেকে অসাম্প্রদায়িক ভাবেন, নিজের নামটি কি তাতে ভাবেন না, তিনি ভেবে নেন ঈদটিও আমার, পুজোটিও আমার, তাকেও চোখে আঙুল দিয়ে কিন্তু এই রাষ্ট্র দেখিয়ে দেয় যে তুমি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, সুতরাং তোমার সম্পদ, তোমার যে কোনো কিছুর পর আমি হাত রাখতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে ভোটের হিসাব তো আছে। এবং সবচেয়ে রুমিন আমাদের বোন যেটি বললেন যে একটি দল মনে করে সংখ্যালঘুদের ভোটটি তাদের, অন্য একটি দল কিন্তু দ্বিতীয় সংখ্যালঘিষ্ঠদেরকে হয়তো ধারণও করতে পারছেন না। তার কারণে পূর্ণিমার মায়ের আর্তনাদ আমরা শুনি। ধারণ করতে পারছে না বলে আমরা ভোলা দেখেছি। আবার ধারণ করে আছেন যারা, তাদের কাছে আমরা পূর্ণিমার বিচারটি পেলেও বাকিবাদ সংখ্যালঘু নির্যাতন যেটি 2001-এর নির্বাচনের পর হয়েছিল,
তাদের বিচারগুলো কতটুকু হয়েছে আমরা জানি না, বা সেটি তাদের সংখ্যালঘু নির্যাতনটি শুধুমাত্রই রাজনৈতিক বাচনিকতা বা বাচালতার ভিতরে না রেখে সেটির প্রয়োগ ঘটছে কিনা সেটিও আমরা দেখি না। পথিক নবী, শিল্পী মানুষ, আমরা কি আসলে বুকে বুক বেঁধে দাঁড়ানোর ক্ষমতা হারাই, যে কারণে আসলে আমরা আমাদের যেটা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলি, আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিতে ঘাটতি দেখি, এরকম কি মনে হয় আপনার? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, ঠিক আছে, বাংলাদেশ কোথায়? সবার আগে বাংলাদেশ তো আমার মধ্যে, আমার চেতনার মধ্যে। যদি নিজে যদি অসাম্প্রদায়িকতা লালন করতে না পারি, নিজের চেতনায়, নিজের জীবনযাপনে, নিজের দেখায়, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমরা অসাম্প্রদায়িক? সবার আগে নিজেকে অসাম্প্রদায়িক হতে হবে মানসিকভাবে, এটা সবচেয়ে জরুরি। যদি প্রত্যেকে যদি আমরা এই চর্চাটা অন্তর্ভুক্ত করি যে হ্যাঁ ঠিক আছে, অনেক রকম প্রসঙ্গ দাঁড়িয়ে যায়, কিন্তু সাম্প্রদায়িকতার ব্যাপারগুলো আমরা হয়তো মুখে বলছি, একসঙ্গে চলছি আমরা, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অনুভবের জায়গাটাই আমি নিজের সম্প্রদায় মুক্ত হতে পারছি না, উদার হতে পারছি না, কিন্তু আমরা বলছি কিন্তু আমরা অসাম্প্রদায়িক, যেহেতু রাষ্ট্র অসাম্প্রদায়িক। সেই উদার হতে যাওয়ার ঘাটতিটা কোন জায়গায়? যদি আমরা আমাদের ইতিহাস দেখি, সেই ইতিহাস, আমাদের যে রুট, সেই রুটে তো আসলে কোনো সাংস্কৃতিক কোনো ঘাটতি তো নাই। তাহলে এই অনুভবের ঘাটতিটা কখন আসে, কেন আসে? আপনাকে মনে রাখতে হবে যে আমরা যখন প্রথম দফার একটি স্বাধীনতা পাই 1947-এ, আমরা কিন্তু একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের স্বাধীনতা পেয়েছিলাম, এবং তার পরবর্তীকালে যে উত্থানটি ঘটতে থাকে, এবং এই ক্ষেত্রে এক ধরনের ধারণাই করে নেওয়া হয় যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ নাগরিকেরা তো ভারতে চলে যেতে পারেন, তারা কেন থাকছেন। এবং সেই সময় থেকে আপনি যখন ধরুন পাক ভারত যুদ্ধের সময় একটি মারাত্মক হাতিয়ার লুটেরা লুম্পেন ধনিকদের হাতে তুলে দেওয়া হয়, আমি লুম্পেন ধনিক শব্দটি দায়িত্ব নিয়ে বলছি, যে হাতিয়ারটির নাম শত্রু সম্পত্তি আইন। আমি এই শত্রু সম্পত্তি আইন নিয়ে অনেক আলোচনা আছে, যেটি বর্তমানে বলা হয় যে অর্পিত আইন, কিন্তু আইনটি একই আকারে আছে। কিন্তু অঞ্জনের, আপনি কিছু যদি মনে না করেন, আমি একটু যেতে চাই মিরপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফ। আপনি জানেন নিশ্চয়ই যে সন্ধ্যায় রাত 9টার দিকে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আশরাফ, আপনার কাছে জানতে চাই যে আসলে ঘটনাটি কিভাবে ঘটলো। আমরা শুনেছি যে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল, একজন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাকে কিভাবে এই ঘটনাটির শিকার হতে হলো, একটু আমাদেরকে বিস্তারিত কি জানাবেন? আসলে আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি সেই জায়গাতেই মূলত এই ঘটনাটি ঘটেছে। আমরা একেবারে গাবতলীর যে পর্বত সিনেমা হল রয়েছে তার সামনে অবস্থান করছি। এই জায়গাতে আসলে রাত 9টার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা যদি একটু দেখাই যে পুলিশের যে নিয়মিত চেকপোস্ট যেটি রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এই চেকপোস্টে কিন্তু পুলিশের নিয়মিত টহল গাড়িগুলো থাকে, এবং এখানেই আসলে যে সকল গাড়িগুলো ঢাকায় প্রবেশ করে, সেখানে যে সকল যাত্রী নামেন সন্দেহভাজন হলে পুলিশ তাদেরকে চেক তল্লাশির জন্য এখানেই দাঁড়া করান। আমরা যেটা জানি যে রাত 9টার পরে বগুড়া থেকে একটি বাস আসে, এবং সেখান থেকে দুজন যাত্রী এই জায়গাতে নামার পরে মূলত পুলিশের সন্দেহ হয়, এবং তাদের কাছে ব্যাগ ছিল, এবং ব্যাগের কারণে পুলিশের সন্দেহ পরেই আসলে পুলিশ তাদেরকে এখানে তাদের গতিরোধ করে এবং তল্লাশি চেষ্টা করে। এবং এই জায়গাতে 5 জনের একটি পুলিশ টিম ছিল, এবং সেখানে যে পুলিশ সদস্য অর্থাৎ ইব্রাহিম মোল্লা যিনি নিহত হয়েছিলেন, তার নেতৃত্বে আরও 4 জন পুলিশ সদস্য ছিলেন। এবং ঠিক যখন তাদেরকে তল্লাশির জন্য এখানে থামানো হয়েছে, থামানোর পরপরই ঠিক আগেও কিন্তু পুলিশের বাকি সদস্যরা অন্যান্য গাড়িগুলোকে তল্লাশি করছিল, অর্থাৎ যে 2 জনকে আটক করা হয়েছিল সেখানে তল্লাশির জন্য 2 জন পুলিশ সদস্য ছিলেন। এবং এই ঘটনার যখন একজন পুলিশ সদস্য একজন দুর্বৃত্তকে এখানে দাঁড় করিয়ে তল্লাশির চেষ্টা করছেন, এবং আরেকজন ইব্রাহিম মোল্লা যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু তাকে কিছুটা ভিতরে এনে, অর্থাৎ পর্বত যে সিনেমা হল রয়েছে তার কিছু অংশ ভিতরে এনেই তাকে তল্লাশি করার চেষ্টা করছিলেন। তার হাতে একটি ব্যাগ ছিল, এবং ঠিক ওই মুহূর্তেই আসলে সেই দুর্বৃত্ত পুলিশ সদস্যের বুকের অংশে ছুরিকাঘাত করে, এবং তাকে ছুরিকাঘাত করে আমরা একটু দেখাই যদি, যে পিছনের অংশটা কিন্তু একেবারে অন্ধকার দেখছেন আপনি। এই জায়গা দিয়ে আসলে যে ব্যাগ হাতে যে দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করেছেন, সে কিন্তু এই অংশ দিয়ে কিন্তু পালিয়ে যেতে সক্ষম হন, এবং যে কারণে আসলে তাকে আটক করা যায়নি। তবে বাকি যে সদস্য, অর্থাৎ একটু জানতে চাই যে এই যে পুলিশের সন্দেহ হলো, কিসের কারণে সন্দেহ হলো, এবং তার ব্যাগে আসলে কি পাওয়া গিয়েছিল, এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? মানে যে আক্রান্ত, মানে আক্রমণকারী ব্যক্তি, তার ব্যাগে কি ছিল? আসলে এটি যদি সন্দেহভাজন যার ব্যাগে কি ছিল এটি কিন্তু পুলিশ আটক করতে পারেনি, কারণ আমি দেখাচ্ছিলাম যে
ইব্রাহিম মোল্লা যিনি ব্যাগ তল্লাশি করছিলেন তাকেই মূলত ছুরিকাঘাত করে, যার হাতে ব্যাগ ছিল সে পালিয়ে যেতে সমর্থ হয়েছে এই জায়গা থেকে। এই কারণে আসলে বোঝা যায়নি যে তাকে ব্যাগের ভিতরে কি ছিল। তবে কিন্তু বাকি যে একজন তো আটক হয়েছে, সেই আটক ব্যক্তি কি জানিয়েছে যে আসলে তারা কেন, কি উদ্দেশ্যে এখানে এসেছিল এবং কেন এভাবে করে পালিয়ে গেল, ব্যাগে কি ছিল, পুলিশ কি তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা, আপনি এই ব্যাপারে বিস্তারিত কিছু জানেন কিনা? হ্যাঁ, ঘটনার পরপরই আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এবং হাসপাতালে, যেখানে নিহত ইব্রাহিম মোল্লাকে রাখা হয়েছিল সরওয়ার্দী হাসপাতালে, তারপর ঢাকা মেডিকেল কলেজে, এই অংশগুলো নিয়েই আসলে পুলিশ কিছুটা ব্যস্ত ছিলেন। এবং যাকে আটক করা হয়েছে তার প্রাথমিকভাবে তাকে মাসুদ নামে পরিচয় দিয়েছেন, এবং কিন্তু বিস্তারিত জানার ক্ষেত্রে পুলিশের যে ইনভেস্টিগেশনের আরও যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি আসলে খুব স্বল্প সময়ের মধ্যে এখনও পুরোপুরি সম্পন্ন করা যায়নি। এবং এ কারণেই আসলে তাদের ব্যাগে কি ছিল এবং তারা কেন দৌড়ে পালিয়েছিলেন, কেন ছুরিকাঘাত করেছেন, নিষিদ্ধ কোন ধরনের বস্তু ছিল, সবগুলো বিষয় আসলে পুরোপুরি এখনো পুলিশ পরিষ্কার হতে পারেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মুহূর্তে দারুসালাম যে থানা রয়েছে সেখানে অবস্থান করছেন, এবং কিছু সময় পরে গণমাধ্যম কর্মীরা আসলে এই ঘটনাস্থল থেকে দারুসালাম থানায় যাচ্ছেন। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আসলে তাৎক্ষণিকভাবে যাকে আটক করা হয়েছে সে আসলে কি বলেছেন এবং কি কারণে এই পুলিশ সদস্যকে খুন করা হলো, এই সব কিছু আসলে সেই সংবাদ সম্মেলনের পরে আসলে পুলিশের কাছ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে এই যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আক্রান্ত হয়, আপনি জানেন যে এর আগে দুজন বিদেশি নিহত হয়েছে, সেই জন্য সারা ঢাকায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, পূজা উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপরও এরকম একটি ঘটনা, তাহলে আসলে মানুষ কতখানি নিরাপদ সেখানে? আমাদের এই মানে আজ শুক্রবার শুরু হয়ে গেছে, জুম্মা দিন আছে, বিসর্জন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতখানি আসলে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে? কেউ যদি অঘটন ঘটানোর চেষ্টা করে তাদের সেই ঘাটতি আছে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে একটা 40 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রান্ত হয় এবং তারা নিশ্ছিদ্র একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, তারা দাবি করেছে, তাহলে সেই নিরাপত্তা আসলে মানুষকে সেই নিরাপদ বোধ কি দিতে পারে কিনা? এখানে দুটো ঘটনা কাজ করে আমার কাছে মনে হয়। একটি হচ্ছে যারা এক ধরনের বাজে পরিস্থিতি তৈরি করতে চায় তারা মনোবল ভাঙার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আক্রমণ করতে পারে, অথবা এটি একটি হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে। আর তৃতীয়ত, নিরাপত্তা কিন্তু দেওয়ার জায়গায় যদি আমরা শেষ পর্যন্ত চিন্তা করি, ধরুন যে অস্ট্রেলিয়া আমাদের দেশে খেলতে আসতে পারলো না আমাদের দেশে নিরাপত্তা নেই বলে, তাদের দেশের পুলিশ হেডকোয়ার্টারের সামনে দুজন নিহত হলেন। মার্কিন মুলুকের ফ্লোরিডাতে গতকালকে একজন বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে লুটপাট হয়েছে, তিনি খুন হয়েছেন। সুতরাং যত নিশ্ছিদ্র নিরাপত্তায় আপনি দেন, অঘটন ঘটতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে আমার ছিদ্রের পরিধিটি কতটুকু। আমার ছিদ্রের পরিধি যদি ছোট হয়, ছোট অপরাধ হবে, ছিদ্রের পরিধি যদি বড় হয়, বড় অপরাধ হবে। এবং আমরা একটি বাজে সময় কিন্তু পার করছি, এবং সেই বাজে সময় আমার মনে হয় যেমন দুজন হয়, ছোট অপরাধ হবে, ছিদ্রের পরিধি যদি বড় হয়, বড় অপরাধ হবে। এবং আমরা একটি বাজে সময় কিন্তু পার করছি, এবং সেই বাজে সময় আমার মনে হয় যেমন দুজন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ছিলেন, এবং আমার বিশ্বাস যাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু একসাথেই ছিল, নিশ্চয়ই একই দলের বা একই সাথে তারা আরেকজনের কাছ থেকে হয়তো এই রহস্যটি খুব দ্রুত পুলিশ উদ্ঘাটন করবে। কারণ আমাদের দেশের যারা ছোটখাটো ছিচকে অপরাধী তাদেরও কিন্তু সরাসরি পুলিশকে হত্যা করে বুকে ছুরি মারা মানে কিন্তু হত্যা করার উদ্দেশ্যে ছুরিটি মেরে বের হয়ে যাওয়ার মতো সাহসটি কম থাকে। সুতরাং আমার বিশ্বাস, আমি ভরসা রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তারা নিশ্চয়ই এই অপরাধীকে গ্রেফতার করবে, নিশ্চয়ই তারা সেই চেষ্টা করবে। কিন্তু আমি যে নিরাপত্তা বোধ নিয়ে প্রশ্ন তুলেছি, সেটি নিয়ে প্রশ্ন থাকে কেন? সেই প্রশ্ন থাকে রুমিন ফারহানা। জি, আমাদের একটা ব্যাপার আসলে ভুললে চলবে না যে আমরা কিন্তু আমাদের জনসংখ্যা 16 কোটি এবং আমাদের পুলিশ বাহিনী কিন্তু মাত্র 1.5 লক্ষ। সুতরাং এই সামান্য ফোর্স দিয়ে এত বিপুল জনগোষ্ঠীর একটা দেশে আইন শৃঙ্খলা একদম নিশ্ছিদ্র থাকবে, এটা আশা করাটাও আমার মনে হয় একটু বেশি। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, দেখুন, দুজন বিদেশি নাগরিক হত্যা হয়েছে কিছুদিন আগেই, এবং এটা নিয়ে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের আলোড়ন সৃষ্টি হচ্ছে, যেটা আমরা বলছি যে বিদেশে ঘটনা ঘটে কিন্তু কই, আমরা তো এরকম ট্রাভেল অ্যালার্ট দেই না।
বা আমরা তো রেড অ্যালার্ট জারি করি না, তাহলে ওদের দুজন মাত্র মারা গেছে, কেন এরকম হচ্ছে? আমরা করি না এ কারণেই যে আমরা জানি যে সেখানে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তদন্তটি করবে সেটি নিরপেক্ষভাবে করবে, সেটি বিচার ব্যবস্থা তাদের অনেক বেশি স্ট্রং আমাদের তুলনায়, এবং তার একটি এন্ড রেজাল্ট তারা পাবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন, এই ঘটনাটি ঘটেছে একটা ইতালিয়ান নাগরিক ঘটেছে প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, 28 তারিখে, সেপ্টেম্বরের 28 তারিখ, আজকে অক্টোবরের 22 তারিখ, প্রায় 1 মাস। এবং যে জাপানি নাগরিক মারা গেছেন সেটাও কিন্তু 15 দিনের বেশি হয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু আমরা বিএনপি জামাত সমর্থিত 3 জন ছাড়া, 2 জন রাসেল নামক ব্যক্তি এবং 1 জন রুবেল নামক ব্যক্তির বাইরে এখনো কিন্তু তদন্তের তেমন কোনো অগ্রগতি আমরা পাইনি, অথচ আমরা হারিয়েছি কিন্তু অনেক আমাদের রাষ্ট্রের যে। আমি যদি বলি, দেখেন পূজা এবং আজ তাজিয়ার মিছিল, পরশুদিন মহররম আছে, কোরিয়া তার নাগরিকদের নিরাপদে থাকার কিন্তু একটা অ্যালার্ট দিয়েছে, আজকে দিয়েছে, জি দিয়েছে। তাহলে তাদের কাছে নিঃসন্দেহে কোনো তথ্য ছিল, নিশ্চয়ই আমরা বিশ্বাস করতে চাই তারা সেই তথ্যটি সরকারের সঙ্গে শেয়ার করেছে। এখানে আমার একটু বলবার আছে, আজকে আমি দেখছিলাম যে 4টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করেছেন, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বারবার জানতে চাচ্ছিলেন যে আপনাদের কাছে স্পেসিফিক যদি কোনো তথ্য থাকে আপনারা দিন, আমাদের গোয়েন্দারা কাজ করবে। তো ওনারা তখন বলেছিলেন একটা কথা, যে লাইনটা আমার একদম ভীষণ আমাকে আমার এফেক্ট করেছে, এটা হচ্ছে ওনারা বলছেন আমাদের গোয়েন্দারা করছে। এটা কিন্তু খুব সহযোগিতাপূর্ণ মনোভাব নয়। আমাদের গোয়েন্দারা করছে মানে কি? আমাদের স্বরাষ্ট্র সচিব তো বারবারই বলছেন যে আপনারা নামটা দিন। ওনারা যদি দাবি করেন যে তারা ভিক্টিমাইজড হচ্ছেন, তারা কেন কোঅপারেশনের হাতটা বাড়িয়ে দিচ্ছেন না? 1 আর 2 হলো, যখন ইতালিয়ান নাগরিক মারা গেল প্রথম, তখন কিন্তু যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে তারা আগেই জানিয়েছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন সেটা পরবর্তীতে। তো সেই প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছিল সেই সময়, এটাও আমি জানতে চাই। এক্ষেত্রে আমার যেটি মনে হয়েছে যে আজকের যে বক্তব্যটি, বা তাদের কাছে তাদের গোয়েন্দা তথ্য রয়েছেন, তারা বলছেন এই ব্যাপারটি আসলে ক্লিয়ার করা দরকার তাদেরও। কারণ আমরা যে ঘটনাগুলো দেখছি, যেমন রাশিয়ান রাষ্ট্রদূতের বক্তব্য যে 2 ফোঁটা পানি মানে বৃষ্টির আলামত নয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আতঙ্কিত হই। কারণ আমরা কিন্তু এই দেশে আইএস আছে না, আল কায়দা আছে না, কে আছে এটি প্রশ্ন না, কিন্তু এদেশে কিন্তু আমরা এক ধরনের জঙ্গিদের তৎপরতা দেখেছি। আমরা দেখেছি সাম্প্রতিককালে বেশ কয়েকজন ব্লগার হত্যা, আমরা দেখেছিলাম একটি জেলা বাদে সবগুলো জেলায় বোমা বিস্ফোরণ একসাথে, আমরা গির্জায় হামলা দেখেছি। আপনাকে একটু এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই, গতকাল চট্টগ্রাম থেকে একটি বিশেষ বাহিনী বলছে বিশেষ বাহিনীর পোশাক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ক্লিয়ার করে বলে নাই এটা কারা, কি উদ্দেশ্যে, ফলে আলামতগুলি তো খুব স্পষ্ট। আলামতগুলি স্পষ্ট হওয়ার কথা, কারণ আপনি সুলতানা খেয়াল করবেন যে আমরা কিন্তু একটি অদ্ভুত চড়াইব্যাতি কাল পার হচ্ছি। আমাদের দেশে যুদ্ধাপরাধের বিচার কার্য শুরু হয়েছে, এবং 2 জন যুদ্ধাপরাধীর দণ্ড আদালতের মাধ্যমে, সর্বোচ্চ দণ্ড আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে, এবং বাকি 2 জন এখন একদম পাইপলাইনের শীর্ষে আছেন। এবং বাকি 2 জন কারা? খুবই হাই প্রোফাইল তারা, এবং একটি দলের প্রধান, আরেকজন কিন্তু আরেকটি বড় রাজনৈতিক দলের বড় পদে এখনো রয়েছেন। সেই রাজনৈতিক দল তাকে ডিজন করেনি। সুতরাং এই মুহূর্তে 1971 সালে যারা ছাড় দেননি, যাদের হাত থেকে আমাদের বুদ্ধিজীবীরা রক্ষা পাননি, যারা ঘরে গিয়ে আঙুল দিয়ে তুলে দেখিয়ে দিয়েছেন যে ইনি আলিম চৌধুরী বা ইনি অমুক, তাদের যারা সাঙ্গপাঙ্গরা বেঁচে রয়েছেন, তারা খুব হাসি মুখে খোশ মেজাজে অনেকটাই প্যারাড্রাইভের মতো ফাঁসির দড়িটি গলায় নিয়ে ঝুলে পড়বেন এমনটি আশা করাটা আসলে ভুল। সুতরাং তাদেরও কিন্তু পরিকল্পনা থাকতে পারে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন, পুলিশে রয়েছেন, র্যাবে রয়েছেন, অন্যান্য গোয়েন্দা বিভাগে রয়েছেন, তাদের কিন্তু একটি বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ এই যে দুজন যে যুদ্ধাপরাধের প্রসঙ্গ বললেন, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে তখন সেই মুক্তিযুদ্ধের সময় মূল টার্গেট কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, একটা বড় অংশ কিন্তু তারা টার্গেট ছিলেন। তো সেই জায়গা থেকে, সেই অবস্থা থেকে এখন কি আমাদের বর্তমান অবস্থা কি বদলেছে রুবিন ফারহানা? আমি মনে করি যে সেই সময়টা, সেই 9 মাসের সাথে আসলে বোধহয় কোনো সময়েরই আর তুলনা চলে না। সেটা একটা কালো সময় আমরা পার করে এসেছি। তবে অবস্থা যে আমি আপনাকে যেটাই শুরুতে বলছিলাম, যে বাংলাদেশের রাজনৈতিক বিভাজনটা খুব স্পষ্ট, এবং 2টো দলই ভোটের রাজনীতিতে এই সম্প্রদায়কে ব্যবহার করছে, এবং এই সম্প্রদায়ের সম্পত্তি 2টো দলই, অর্থাৎ
বাকি যে 16 কোটি মানুষের যে দেশ থাকে তারা মনে করছে এই সম্পত্তিটি আমরা নিয়ে নিতে পারি। ভারত তো আছে, এবং 2014 সালে আপনি দেখেছেন ভারত বলেছে যে বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায় ভারতের দরজা খোলা আছে তাদের জন্য। না তবে না, এই কথাটা আমি ঠিক জানি না এটা বলেছে কিনা, কিন্তু মোদি সরকার যখন মানে নির্বাচনী প্রচারণা কিন্তু তারা বলেছিলেন যে বাংলাদেশিদের তারা ভারত থেকে ফেরত পাঠিয়ে কিন্তু দেবেন। খুব মজা কি জানেন, মোদির নির্বাচনী প্রচারণা এবং মোদির গদিতে অসীন হওয়ার পরের রাজনীতি কিন্তু অনেকখানি ভিন্ন। কারণ মোদি ওয়ার্ল্ড পলিটিক্সটাকে যেভাবে উনি দেখছেন, উনি ওনার দেশটাকে কিন্তু সেভাবেই পরিচালিত করছেন। ওনার রাজনৈতিক যে ওয়াদাগুলো ছিল সেটার সাথে ওনার আজকের যে পলিটিক্যাল স্ট্যান্ড দুটোর মধ্যে ভিন্নতা আছে। তবে আমাদের যেখানে আসার কথা আমি বলবো যে ভারতে 2015 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 300টির মতো দাঙ্গার ঘটনা ঘটেছে। বাংলাদেশে কিন্তু আমরা এটা চিন্তাও করতে পারি না। এই পূজা উপলক্ষে অন্তত 19টি পূজা মণ্ডপে হামলা হয়েছে, তাই না? এবং সরকারি দলের তবে এটা আসার কথা যে অন্যান্য বছরের তুলনায় এই সংখ্যাটা কিন্তু কম। আমার মনে হচ্ছে যে হামলাগুলো হয়েছে প্রথমে যে আলামতটি কয়েকদিন আমরা দেখছিলাম, মূর্তির মানে মস্তিষ্ক ভেঙে দেওয়া মূর্তির যে ক্ষত সেটি খুব সহজে জুড়ায় না, এবং এটির তুলনায় আমরা কিন্তু পুজোটি এখন পর্যন্ত বলতে পারি দশমী, অর্থাৎ পুজোর যে নিয়মের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল ভালোভাবে, এখন বিসর্জনটি বাকি আছে। অন্যদিকে ভারতের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতির তৎপরতা কিন্তু সবখানে আছে। আপনি দেখুন যে সম্প্রতিকালে এই শিবসেনা বা বজরং দলের যে কার্যক্রমটি আমরা দেখছি যে মানুষের মুখে চুনকালি মাখাতে হবে, হ্যাঁ, এবং আবার একই ধরনের সাম্প্রদায়িক চিন্তা কিন্তু এদেশের মানুষের চুনকালি জায়গায় দেখিনি, হয়তো আমরা চুনকালি আর চাপাতি দুরকমই দেখছি। এখন এরকম একটু অভিযোগও কিন্তু রয়েছে, যেটা নবী বলেছিল, আমার কাছে খুব ভালোই লেগেছিল কথাটি, যে অনুভবে আমরা একটা ঘাটতি কখনো কখনো আমাদের প্রতিদিনের জীবন যাপনে একটা অনুভবের ঘাটতি কখনো কখনো থাকে। একটা অভিযোগ হচ্ছে এরকম যে অনেকে আসলে এখনো বাংলাদেশকে নিজের দেশ হিসেবে নিতে পারে নাই। এটা কি শুধু নিরাপত্তাহীনতার কারণে, নাকি আসলে আবেগের জায়গায়, নাকি শুধুমাত্র ধর্মর ভিত্তিতে? এই প্রশ্নের জবাব আমি ফিরবো, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে আসলে কি এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের কমে যাওয়া, এটি কি শুধুমাত্রই নিরাপত্তাহীনতা থেকে, নাকি অনেকের অভিযোগ যে আসলে এখনো তারা এই দেশটাকে নিজের দেশ মনে করতে পারেনি, এরকম একটা অভিযোগ খুব গ্রসলি আছে? আমার মনে হয় দেখুন, এই প্রশ্নটির উত্তরে আমি একটু সময় নিয়ে বলতে চাই। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা যে 1 কোটি শরণার্থী বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিল তাদের মধ্যে হিন্দু সম্প্রদায় কিন্তু অনেকে ছিলেন, আমাদের পরিবারও ছিল। আমার মা তখন পশ্চিমবঙ্গে আত্মীয়দের বাড়িতে থাকতেন, আমার বাবা মুক্তিযুদ্ধের করিমপুর শিকারপুর ক্যাম্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরকম অজস্র পরিবার আমরা জানি। আমি আমার পাবনা শহর যদি ধরি, তাদের যদি দেশটি নিজের মনে না হতো তারা তাহলে মুক্তিযুদ্ধের পরে ফিরে আসতেন না দগ্ধ বাড়িতে, ফিরে আসতেন না দগ্ধ ক্ষেত দেখতে, পোড়া ঘর দেখতে। তারা ফিরে এসেছিলেন এবং তারা ছিলেন। যেমন আমার মনে আছে আমাদের পাবনা শহরের যে বাড়িটি, সেই পাশের বাড়িতে প্রতীক রায়চৌধুরীরা থাকতেন। হঠাৎ করে একদিন সকালবেলা দেখলাম যে ওদের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে একটা প্রদীপ নিভে গেছে সারা রাত জ্বলে, এবং মানে ভিটের শেষ প্রদীপ ছিল সেটি, ওর আর নেই। আমার ছোট্টবেলার খেলার সাথীটিকে আমি আর পাইনি। আপনি ধরুন, এই অভিজ্ঞতা আমারও আছে। তা আপনি ধরুন, এবং আমি বিশ্বাস করি যে কেউ নিজ দেশ ছেড়ে আরেক দেশে যেতে চায় না এবং যায় না। কিন্তু আপনি ধরুন যে আমরা যত সহজেই ঢাকা শহরে বসে শীতাতপ নিয়ন্ত্রিত টক শোতে, শীতাতপ নিয়ন্ত্রিত সেমিনারে সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে কথা বলতে পারি, তারকাখচিত মন্দিরে বসে কথা বলতে পারি, তারকাখচিত প্যান্ডেলে বসে কথা বলতে পারি, কিন্তু আপনি ধরুন যে ওই চাটমোহরের হরিপুর ইউনিয়নের যে হরিপদ নাপিত, যার বাড়ির চারপাশে বেড়া নেই, দেয়াল নেই, বসে কথা বলতে পারি, কিন্তু আপনি ধরুন যে ওই চাটমোহরের হরিপুর ইউনিয়নের যে হরিপদ নাপিত, যার বাড়ির চারপাশে বেড়া নেই, দেয়াল নেই, হয়তো বেড়া রয়েছে, আমাদের পাবনার ভাষায় বলে এই হয়তো গাছের ডালপালা দিয়ে বানানো, সেই মানুষটিকে যখন বাড়ির পাশের মানুষটি সেই 2 বিঘা জমির উপেনের মতো বলবে যে পেলেও 2 বিঘে প্রস্থেও দিকে সমান হইবে টানা, তখন সে কোথায় যাবে?
আমি এরকম কমপক্ষে 20টি পরিবারের কথা বলতে পারবো যে পরিবারগুলোকে বাধ্য করা হয়েছে দেশ থেকে, যাদের সম্পত্তির দাম পায়নি, যে পরিবারগুলোকে মাথা নিচু করে চলে যেতে হয়েছে নিজ মাতৃভূমি থেকে। বলতে পারেন হিন্দুরা কিন্তু রাতের সেই মন্ত্রটি অন্ধকারেও। উচ্চারণ করে, ভূমি গরীয়সী মাতা স্বর্গাদর্পী গরীয়সী। ভূমি মায়ের থেকেও বড়, স্বর্গের থেকেও বড়, সেই ভূমিটি কেউ সহজে ছাড়ে না। আপনি ধরুন যে একটি অর্পিত সম্পত্তির মতো জঘন্য, কুৎসিত, অশ্লীল আইন যদি একটি দেশের স্বাধীনতার 45 বছর পরে থাকে, তখন আপনি বলতে পারেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথা বলার দুঃসাহস কারো থাকতে পারে না। কারণ এখনো খতফশিলের সাপলুডু খেলার মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভুগছেন। আমার আপন চাচা, যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, যার ডেথ সার্টিফিকেটে লেখা আছে কিল্ড বাই পাক আর্মি, তার সম্পত্তি যখন অর্পিত সম্পত্তি হয়ে স্বাধীনতার 45 বছর পর থাকে, আর আমি অঞ্জন রায় সাংবাদিকতা করতে 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 চুল গোপ পাকানোর পরেও যখন সেই সম্পত্তির কাছে পৌঁছতে পারি না, তখন আমার কাছে এই ধরনের কথাগুলোকে নিতান্তই এক ধরনের মকারি মনে হয়। কারণ হাইকোর্টের রুলকেও যখন মানা হয় না, খোদ জেলা প্রশাসক যখন বলেন যে আগের ডিসির পরিণতি আপনি দেখেননি, আমাকে কেন বলেন? আমি যদি এটি ফিল করি, তাহলে সাধারণ সহনাগরিক, গ্রামের প্রান্তিক হিন্দুরা, তারা এই দেশটিকে নিজের ভাবেন, সে কারণে পূর্ণিমা ধর্ষিতা হয়। তারা এই দেশটিকে নিজের ভাবেন, সেই কারণে ভোলার মা বোন ভাইয়েরা আহত হন, আক্রান্ত হন। তারা এই দেশটিকে নিজের ভাবেন বলে গত 2001-এর নির্বাচনের পর আওয়ামী লীগ অফিসের সামনে লঙ্গরখানা খুলতে হয়েছে। তারা এই দেশটাকে নিজের ভাবেন, ভাবতে ভাবতে ধর্ষিত হন। এই যে সাম্প্রদায়িক যতগুলি আক্রমণ, হামলা হয়েছে, সেগুলির একটিরও বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি। এটা এত দুঃখজনক কিন্তু সত্য যে বিচার হয়নি। এমনকি হালে 2012 সালের 29 আওয়ামী লীগ সেপ্টেম্বর সরকারও সেটি করেনি এবং 2012 সালে আওয়ামী লীগের এই সময়ে সেপ্টেম্বরে যে রামু উখিয়া টেকনাফে যে ঘটনাটা ঘটলো, বৌদ্ধ মন্দিরে যে ভাঙচুরটা হলো, সেখানে দেখা গেল যে এফআইআরে যাদের নাম আছে, এজাহারে, প্রাথমিক এজাহারে যাদের নাম আছে, চার্জশিটে গিয়ে তাদের ম্যাক্সিমামেরই নাম দেখা যায়নি। এবং এই চার্জশিটের পরে কি হবে তদন্ত, সেটাও আর আলোর মুখ দেখছে না। অথচ কিন্তু এর মধ্যে 3 বছর পার হয়ে গেছে। সুতরাং নিরাপত্তাহীন বোধ করবার কিন্তু কারণ আছে। তবে আমরা যারা আসলে শহরে বাস করি এবং তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, প্রান্তিক জনগোষ্ঠী জীবনযাত্রাটা আসলে কিভাবে হচ্ছে, তাদের দিন কিভাবে পার হচ্ছে, আমাদের লেন্সে কিন্তু সত্যি তারা আসেন না। যেমন আমি সুলতান আপনার সাথে শেয়ার করি, আমি নিজে মিশনারি স্কুলে পড়েছি, আমি হোলি ক্রসের ছাত্রী। সুতরাং আমার কাছে ধর্মটা আসলে সব ধর্মই ধর্ম, আমি এমন ভাবে বেড়ে উঠেছি। কারণ একটা 6 বছরের বাচ্চার মাথার ভেতর আপনি যা ঢোকাবেন, সেটাই কিন্তু তার বাকি জীবনের শিক্ষা। সুতরাং আমার স্কুলে মুসলমান যেমন ছিল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তেমন ছিল। 12টার সময় যখন গির্জাতে ঘন্টা বাজতো, আমরা কিন্তু সবাই 1 মিনিট নীরবতা পালন করে তখন ওই সম্মানটা দিতাম। আমাদের খ্রিস্টান স্টুডেন্টরা এরকম একটা সাইন ওরা করতেন। তো এটা দেখে আমার বেড়ে ওঠা। সুতরাং আমার কাছে ঈদ যতটা আনন্দের, পূজা কিন্তু তার চেয়ে বিন্দু মাত্র কম আনন্দের না। আমি ঠিক যতটা আগ্রহ নিয়ে ঈদের অপেক্ষা করি, ঠিক ততটা আগ্রহ নিয়ে আমি পূজার অপেক্ষা করি। কেন করি? কারণ আমার শৈশবটা কেটেছে আমার হিন্দু বন্ধু বান্ধবের সঙ্গে। পূজায় আমরা একসঙ্গে মজা করতাম, ঠিক যেমন ঈদে ওরা আমার বাসায় চলে আসতো। সুতরাং আমার পক্ষে ওই প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাটা এইভাবে অনুধাবন করা সম্ভব না, যেভাবে আসলে অঞ্জন দা আমাদের বলছিলেন। তাহলে কি আসলে প্রান্তিক জনগোষ্ঠীর অনুভবে ঘাটতি প্রতীক নবী? না, প্রান্তিক জনগণের অনুভবে ঘাটতি না, এটা একটা দীর্ঘতম পুরনো ষড়যন্ত্রের শিকার আমরা সবাই। আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা ছিল, সেটাকে নষ্ট করা হয়েছে পরিকল্পিতভাবে। ওইটারই কার্যক্রম চলছে এখনো। এগুলোকে ওভারকাম করতে হবে আমাদের। দাদা যেটা বললেন যে হিন্দুরা সম্পত্তি না নিয়ে চলে গেছে, এরকম আমরা 47 দেশভাগে আমাদের যারা, তখন তো বাংলাদেশ ভারত একসঙ্গে ছিল, আমরা যারা মুসলমানরা এসছি এপারে, আমাদের তখন এপারে জন্মস্থান এখানে ছিল বাংলাদেশে, কিন্তু সম্পত্তি তো আমাদের বালুঘাটে, তারাও রেখে এসেছেন, অনেকে নিয়ে আসতে পারেনি। এইভাবে আমরা চলে এসেছি, কিন্তু খুব কম মানুষ এক্সচেঞ্জ করতে এবং পেরেছে। মানুষই আসলে পেরেছেন, এবং এটা পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। এবং ওই প্রক্রিয়ায় এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আপনি ধরুন যে 47-এর স্বাধীনতাটি কি অদ্ভুত মজার একটি স্বাধীনতা ছিল, তাই না? যে যখন নেহেরু সাহেব আর জিন্নাহ সাহেব যখন নিচতলায় গল্প করছিলেন, তখন উপরতলায় মাউন্টব্যাটেন সাহেব বসে আছেন এবং ভোর হয়ে যাচ্ছে দেখে র্যাডক্লিফ সাহেব একটি দাগ দিলেন স্কেল দিয়ে। আমরা 2 টুকরো মাটি পেলাম, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অদ্ভুত একটি অপরাষ্ট্র পাকিস্তান পেলাম, অদ্ভুত একটি হিন্দু রাষ্ট্র ভারত পেলাম। এবং সেই ভারত নামক হিন্দু রাষ্ট্রটি আবার তাদেরকে এখন অসাম্প্রদায়িক দাবি করছে, যদিও সেখানে গোহত্যা করলে পরে মানুষকে পিটিয়ে মারা হয়। এই যে জগা খিচুড়ির মধ্যে দিয়ে আমাদের উঠে আসা, এক্ষেত্রে সংকট। এবং মাঝখানে আমি কথাটি কেড়ে নিলাম, মার্জনা করবেন প্রতীক। আপনি দেখুন, আমি একটি কেস স্টাডি বলি। আমি একটি অর্পিত সম্পত্তির হিসাব জানি, যে জমির সরকারি তদন্তে লেখা আছে এই জমি উক্ত ব্যক্তির জমিতে রহিয়াছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কার্যালয়,
বাংলাদেশ আওয়ামী লীগের পাবনা জেলা কার্যালয়। তা আপনি সেইখানে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি না পান, রাজনৈতিক সম্প্রীতি কিন্তু খুঁজে পাবেন, যদিও একটি সংখ্যালঘু সম্পত্তি দখলের মধ্যে আপনি দিয়ে। দেখেন আমাদের মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, সেটাকে করা হলো বি বাড়িয়া, এইভাবে যে ময়মনসিংহে মোমেনশাহী করার চেষ্টা হয়েছে হয়েছে, এইভাবে যে আসলে যে পরিকল্পিতভাবে যে একদম মুছে ফেলা, চিহ্ন মুছে ফেলা, এবং খুব সূক্ষ্মভাবে, মানে স্বাভাবিক চোখে হয়তো অনেকের বোধেও মানে অতখানি ধরা দেয় না। এই প্রক্রিয়াটাই কি মানে শুধুমাত্র রাজনীতি, নাকি এর বাইরে আর কি থাকতে পারে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অঞ্জন রায়, আমি বলছিলাম যে অনেক জায়গার নাম পরিবর্তন করা হয়েছে, যেগুলি আসলে একসময় হিন্দু মানুষের বা হিন্দু ধর্মাবলম্বী কোনো সে নামে ছিল, সেগুলি মানে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে, দুরকম। এই ব্যাখ্যাটিতে অনেকে অনেকভাবে নিতে পারেন। আমি খুব পণ্ডিত লোক নই, আমি একদম মেঠো মানুষ, আমি আমার ব্যাখ্যা করি। এখানে এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। ধরুন আমাদের এই ভূমিখণ্ডে একটি সময় যখন জমিদারি প্রথা ছিল, সেই সময় কিন্তু হিন্দু বাবুরা অধিকাংশ জমিদার ছিলেন, এবং সেই সময়টি এমন গিয়েছে যখন হয়তো তার মুসলিম প্রজাটিকে বাবুর জমির সামনে দিয়ে, বাবুর বাড়ির সামনে দিয়ে জুতোটি খুলে হাতে নিয়ে যেতে হয়েছে, যে অশ্লীল সংস্কৃতি এখনো চা বাগানে রয়েছে। এবং সেই সময় থেকে কিন্তু এক ধরনের মনোজগতে একটি চাপ ছিল, এবং এই চাপটিকে আমি যেটি বলছিলাম যে সাম্প্রদায়িকতার খেলাটি নিম্নবর্গের লোকেরা খেলেন না, মানে সামন্তবাদী খেলা। হ্যাঁ, সামন্তবাদী খেলাটিকে, এবং সাধারণ সেই যে নিষ্পেষিত মানুষগুলি, সেই বিখ্যাত স্লোগান হাত মে বেরি মুখ মে পান লোরকে লেঙ্গে পাকিস্তান, যেটি কোনো লড়াই করতে হয়নি, মাউন্টব্যাটেন এবং নেহেরু সাহেব এবং জিন্না সাহেবের আড্ডার মধ্যে দিয়ে দাগ পড়ে, এবং যে স্বাধীনতা সংগ্রামটি এতই হাস্যকর হয়ে যায় যখন পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে লেখা হয় যে বিনয় বাদল দীনেশ কিংবা সূর্য সেনরা সন্ত্রাসবাদী ছিলেন। এটি হচ্ছে বাস্তবতা। তাই তখন থেকে দেখা গেল যখন মানুষের মনের মধ্যে এই কষ্টের জায়গাটি একটি ছিল কিন্তু প্রান্তিক মুসলিমদের, এবং ওই জায়গাতে যখন আস্তে আস্তে করে ঢোকানো হতে থাকলো যে হিন্দু নামের বদলে মুসলিম নাম আসতে হবে। আপনি একটু যদি মনোযোগী হন, সেই বিখ্যাত যে বইটি বরিশালের যোগেন মণ্ডল, দেবেশ রায় লেখাইয়া মোটা একটি উপন্যাস, যোগেন মণ্ডল নামক একজন নমশূদ্র, তিনি মন্ত্রীও হয়েছিলেন উকিল থেকে, এবং একদা তিনি দেশ ত্যাগ করে চলে যান মন্ত্রী থাকা অবস্থাতে, এমনটি তার গল্পটি। এবং আমাদের মনোজগতের ভিতরে কিন্তু এগুলো ঢোকে। আমি কিন্তু 6 বছর বয়সে, আমি যখন প্রথম পাবনা পুলিশ লাইন স্কুলে পড়তে, আমাকে একজন বলেছিল এই মালাউন, আমি কিন্তু মালাউন শব্দটার মানে জানতাম না। আমার বাবা তখন জেলখানায়, অসম্ভব অন্ধকার সময়, 75-এর 15ই আগস্টের পরে আমার বাবা জেলখানায়, মার চাকরিটি চলে গিয়েছে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম মালাউন মানে কি? তোর মা একা একা সংসার চালাতে, এই জন্য তোর মা লায়ন এটা বলেছে। ধরুন যে এই যে মনস্তত্ত্বটি ছিল, মালাউন বলার লোক কিন্তু এদেশে 1 লক্ষে 1 জন। কিন্তু এই মালাউন বলার খেলাটি খেললে কিন্তু লাভ হয়, লাভ হয় ভোটের, লাভ হয় জোটের, লাভ হয় দখলের, লাভ হয় সম্পত্তি দখলের। এবং সেই ক্ষেত্রে আমি যেটি আবার বলছি, সুলতানা যেটি আমি বলছিলাম যে ধর্ম যার যার উৎসব, সবার বলাটা খুব চমৎকার। পুজোর 20% ছাড়ের বিজ্ঞাপন দেওয়াটা খুব চমৎকার। আপনি ওই শারদ সাজে সুন্দর শাড়ি পরে আসাটি, পহেলা বৈশাখে সুন্দরভাবে বাঙালি সাজাটি খুব খুব সহজ। অসাম্প্রদায়িক হওয়াটি মারাত্মক কঠিন। জি রুমিন ফারহান, আসলে এইখানে যে আমাদের রাজনীতির যে বিভাজন, 47-এর যে দেশভাগের যেই প্রক্রিয়া অঞ্জনার ব্যাখ্যা করলেন, আমরা কম বেশি সবাই জানি আসলে। কিন্তু আমরা তো স্বাধীন দেশটি পেয়েছি 44 বছরের বেশি হয়ে গেছে, তারপরেও কেন আসলে এর মধ্যে থেকে আসলো না? কেন এই যুদ্ধাপরাধীদের বিচার বলেন, কেন সেই আমরা যেই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য আমাদের দেশটি স্বাধীন হলো, সেই দেশটি কেন এখনো হলো না? সংবিধান সংশোধন করেও সেই জায়গাটিতে যেতে পারেনি। যেটা সেটাই আসলে। দেখুন, আমি বারবার একটা কথা বলছি, রাজনীতির বাইরে আসলে কিছুই নয়। এই সেই ভোটের রাজনীতি যেটা আমাদেরকে বারবার সর্বক্ষেত্রে আমাদেরকে বিভাজিত করে রেখেছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি যে হিন্দু সম্প্রদায়ের কেউ যখন এসছেন যে তাদের কোনো জমির সমস্যা নিয়ে, আমি বলেছি যে মামলা করবেন,
সময় কিন্তু লাগবে, অর্থের ব্যাপার জড়িত, একটু যেন ভীত হয়ে যায়। তখন ভীত আমি কেন হবে না, যখন তার বাড়িতে তার ঠিক ঘরে তাই, ইট পড়বে, ঠিক তাই। যখন তার মেয়েকে টেনে নিয়ে ঠিক যাবে, তাই। সে কেন ভয় তবে পাবে না? তবে এখানে দেখুন, এখানে সার্বিক পুরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে দায়ী। শুধু যে হিন্দু পরিবারটি আক্রান্ত হচ্ছে তা নয়, বহু সবাই, মুসলিম পরিবারও কিন্তু সবাই। আক্রান্ত হচ্ছে। সংখ্যালঘুত্ব কিন্তু আমাদের আইন অর্থনৈতিকও হয়। শৃঙ্খলা অ্যাবসলিউটলি অর্থনৈতিক হয়। সংখ্যালঘু যে শুধু ধর্মের অর্থে হয় তা নয়, এটি সামাজিক অর্থে হয়, এটি সংস্কৃতির অর্থে হয়, এটি অর্থনৈতিক যার ভাবে হয়। অর্থবিত্ত কম আছে সেও আসলে এই ধরনের এই নিপীড়নের তখন আর শিকার হয়। তখন আর মানে সাম্প্রদায়িকতার তখন বিষয়টা কার আসে না। নাম পরেশ আর কার নাম হাশেম এতে তফাৎ থাকে না, কারণ দখলদারিত্বের ক্ষেত্রে ওই সেই 2 বিঘা জমি বোধহয় আমাদের দখলদারেরা এবং আপনি উৎকৃষ্ট সামাজিক উদাহরণ এবং পাবেন। অর্থনৈতিক ভাবে আপনি কতটা শক্ত সেটা কিন্তু খুব ভীষণ বেশি ম্যাটার করে দেন আপনি ধর্ম দিক আপনার কোন ধর্মের আপনি। রাইট রাইট। নবী সেই অনুভবের জায়গাটাতে ফিরতে চাই, আমি শুনেছি। আসলে এই আমি মানে মনটা খারাপ হয়ে গেল আজকে অনুষ্ঠানটা এসে। ভেবেছিলাম আনন্দ আড্ডা দিব, অনেক মানুষ হবে। আমাদের সেরকমই প্ল্যান ছিল এবং আসলে। আমরা এই যে আমরা যে বিভাজনের কথা বলছি, যে আসলে হিন্দু সম্প্রদায়ের বিভাজন না, এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার স্যাপার, ধনী দরিদ্রের মধ্যে বিভাজন, শিক্ষাগত দুর্বলতার কারণে বা অনেক মানুষ আমাদের অশিক্ষিতই কারণে। একটা শরীরের একটা অংশ অসুস্থ থাকলে পুরো শরীরটাকে সুস্থ করা যায় না। গায়ে যত শক্তি থাকে, যদি আমার চোখে যদি সমস্যা থাকে, আমি কিন্তু সুস্থ না। তো এরকম অবস্থা, সবকিছু মিলিয়ে সুস্থ হতে হবে। তো আর মন খারাপ হয়ে গেল, আমার হৃদয়টা ভেঙে যাওয়ার মতো একটা অনুভূতি হচ্ছে যে আজকে এইরকম একটা ঘটনা, একজন পুলিশ সদস্য এইভাবে মারা গেলেন। আমার তো বন্দুক নিয়ে ঘুরি না, আমি গান নিয়ে ঘুরি। আমি গান দিয়ে কতটুকু প্রতিবাদ করতে পারবো, কতটুকু আত্মরক্ষা করতে পারবো, কিন্তু আমার গান ছাড়া তো কিছু করার নেই। গানই আমার অস্ত্র। তো আমি একটা গান শুনে আমার এই একটু মন খারাপ করার একটা গান শুনে আর কি। যত যাই ঘটুক, আমি রঞ্জন দা অন্তরের জায়গা থেকে আমি দাদাকে আমরা হেলমেট বাজিয়ে গান গেতাম। হ্যাঁ, হেলমেট বাজে গান গেতাম। আমিও ছিলাম তোমার আমি নিজেকে যতটুকু সম্মান করি, গীতাও দাদাকে ছিল। ততটুকু সম্মান করি, সে আগের থেকে। তো দাদা হিন্দু সম্প্রদায়ের, আমি মুসলমান ঘরে জন্মেছি, এই জন্য আমি দাদার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য দেখি না। কিন্তু আমরা শিল্পী মানুষ, দাদা সাংবাদিক মানুষ, আমাদের পুরনো সম্পর্ক। আমি একটা স্মৃতি থেকে একটা পুরানো গান করি, মানে যে আনলিস্ট একটা গান শোনাবো। আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয় খানা ভেঙে দুখান হলো রে। তারে জোড়া দেব তাই, তারে জোড়া দেব তাই, তোমার কথা ভাবি রে, তোমার কথা ভেবে ভর দুপুরে রোদের কোলে ঢলে পড়ে গান ধরেছি গান, আমি গান ধরেছি গান। আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয় খানা ভেঙে দুখান হলো রে। তারে জোড়া দেব তাই, তারে জোড়া দেব তাই, তো দুখান হলো রে। তারে জোড়া দেব তাই, তারে জোড়া দেব তাই, তোমার কথা ভাবি রে, তোমার কথা ভেবে। তোরে দেখবে বলে ফুল ও পাখির, তোরে তোরে দেখবে বলে ফুল ও পাখির এমন কোলাহল রে, এমন কলতান। তুই গান ধরেছিস গান, তুই গান ধরেছিস গান। আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয় খানা ভেঙে দুখান হলো রে। নীলাকাশ, নীলাকাশ হেসে বলে, নীলাকাশ, নীলাকাশ হেসে বলে, জুড়ালো রে প্রাণ। তুই গান ধরেছিস গান, তুই গান ধরেছিস গান। আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয় খানা ভেঙে দুখান হলো রে। মানে হৃদয় ভাঙার গানই যাচ্ছে, কিন্তু আমাকে হাসি মুখে গাইতে হচ্ছে, তার উপায় নেই। আমি আর কিভাবে মানে তবে নবী এই গানটা তো আনরিলিজড হলেও আমি কিন্তু শুনেছি। হ্যাঁ, আমরা শুনেছি। অনেক পুরনো তোমার অনেক এই পুরনো। গানটা। ওই জন্য বলো অনেক পুরনো একটা গান, unreleased গান আমি শুনে। একটা তখন মানে প্রতীক হৃদয়খানা ভেঙে দুখান হলেও আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে, দুভাগ করে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে নবী বলল হৃদয়খানা দুখান, কি দুভাগ হৃদয়খানা ভেঙে দুখান হয়ে হয়ে হলো হলো। রে। কেউ তো আসলে আমরা আমাদের যেই
মানে বাংলাদেশকে বলা হয় যে এক হাতে একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, তাই তো? অন্যান্য সম্প্রদায় এবং নৃগোষ্ঠীরা আছে, অবশ্যই তা তো সবাই আছেই, মিলে। কিন্তু মানে মেজরলি এইভাবে আর কি যদি বলা হয়, তারপরে তো আমাদের বুক ভেঙে যায়, আমরা বুক বেঁধে দাঁড়াতে পারি না। এখান থেকে বেরিয়ে আসার মানে মানে সংকটটি কাটিয়ে ওঠার সম্ভাবনাটা কোন ধন্যবাদ। জায়গাটাতে আছে? আমি প্রথমেই বলি, পথিক আমার তো আসলে ও আমার অনেক ছোট, কিন্তু আমার বন্ধু। মনে আছে বোধহয় আমাদের সেই আড্ডাগুলো, মনে আছে, হেলমেট হ্যাঁ। পিটিয়ে গান গাওয়ার আড্ডা, আমাদের সেই গত শতকের মানুষ আমরা যারা। হ্যাঁ, তা এখন ধরুন যে পথিক শব্দটি লিখে রেখেছে যে ও বলছে যে এটা আনন্দের আড্ডা। আসলে আনন্দের আড্ডা দিতে এসেছিলাম, বিশ্বাস করেন সুলতানা, কারণ আমার তো আসলে টক শো আমারও আসা সেই হয় না, পরিকল্পনা ছিল। কিন্তু আমার মনে হয় কি জানেন, সেই বোধহয় মানে তোরা ঘরের পানে তাকা, এটি কপ ভরা রুমালের মতো, বাইরে একটু আতর মাখা। আমার মনে পড়ছে না বোধহয় কবিতাটি কার জানো। ক্ষতর উপরে রুমাল ঢেকে আসলে আনন্দ করার মধ্যে এক ধরনের হয়তো মনস্তাত্ত্বিক সুখ আছে, কিন্তু মনস্তাপ থাকে। এবং এই ক্ষেত্রে আমি বলি যে আমার একটা বুড়ো, আপনি খুব সহজ বাংলায়, আমি আবার খুব সহজ কথা বলি তো, আপনি হিপোক্রেসি বলতে পারেন। হ্যাঁ ভন্ডামো বলতে পারে, একদম কাঁচা বাংলায় ভন্ডামো। হ্যাঁ, তা আমার একটা বুড়ো বন্ধু আছে, পশ্চিম বাংলায় থাকে, চুল মাথায় নেই, নিজে নিজে চুলটা আবার টাকো করে, কবির সুমন এখন তার নাম, একসময় নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। চিনি আমরা। তা আমি তাকে বুড়ো বন্ধু বলে দুঃসাহস দেখাই, তার ওর দুটো লাইন বলি: ভরসা থাকুক আদাবে আর ভরসা থাকুক নমস্কারে, অর্চনাদের পাশে যেন আয়েশারাও থাকতে পারে। একটু উল্টে ফেলতে পারি আমরা, যে আয়েশাদের পাশে যেন অর্চনারাও থাকতে পারে। বাংলাদেশ কিন্তু সেইটাই, এবং এই বাংলাদেশ যারা করতে চায় না তাদের বিরুদ্ধে আমি বিশ্বাস করি, খুব পরিষ্কারভাবে বিশ্বাস করি, এই ভূমিখণ্ডের অধিকাংশ মানুষ নয়, ৯৯% মানুষ সাম্প্রদায়িক নন। এই রাষ্ট্র যারা পরিচালনা করেছেন বা করছেন তারা সাম্প্রদায়িক নন। কিছু কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, ঠিক যেভাবে 1947-এ ধর্মের কার্ড ব্যবহার করেছে, যেভাবে বাবরি মসজিদ ভাঙার সময় ধর্মের কার্ড ব্যবহার করেছে, যেভাবে গুজরাটে সদ্য 3 বছরের শিশুকে আগুনের পর ছুঁড়ে ফেলে দিয়ে ধর্মের কার্ড ব্যবহার করেছে, তারা খুব কম মানুষ। এবং সেই মানুষ সালের কথাও বলতে পারছেন। হ্যাঁ, 2001 সালের কথা অবশ্যই বলতে হবে। এরা খুব কম মানুষ, এবং আমাদের সাধারণ মানুষ যদি হাতে হাত রেখে ব্যারিকেড গড়ে তোলে, জনগণ যদি পাহারাদারের দায়িত্ব নেয়, এই সব সাম্প্রদায়িক ভূতেরা পেছন দরজা খুঁজে পাবে না। মানুষ তো অনেক সময় আমরা দেখি আসলে এই পাহারার ব্যবস্থা কিন্তু থাকেও, মানুষই করে। বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান মিলিয়ে, মুসলিমরা আমি দেখেছি আমার নিজের চোখে, যে পাবনায় জয়কালী বাড়িতে যখন আক্রমণ করতে আসলো, একটিও হিন্দু ছিল না সেখানে। ওখানে কসাই পাড়ায় যারা কাজ করেন, যাদেরকে আমরা কসাই বলি, মূলত বিহারি যারা আছেন, অবাঙালি বাঙালি এখন, তারা এবং বেশ কিছু রাজনৈতিক কর্মীকে আমি দেখেছিলাম ওদিন দাঁড়িয়ে আছেন, এবং একজন রাজনৈতিক নেতাকে দেখলাম তার মাথায় যখন ইট লেগে ভেঙে ফেটে রক্ত বাড়াচ্ছে, সেই রক্তটি ছিল মানুষের রক্ত কিন্তু, এবং মানুষই পারে পাহারা দিতে, মানুষই পারে রুখে দাঁড়াতে, এবং মানুষ রুখে দাঁড়ায়। আপনি বলছেন, কিন্তু আমার নিজের চোখেও দেখা আছে। সেটি হচ্ছে, দেখেছি যে একটা নির্বাচনের, সম্ভবত 2001 সালের নির্বাচনের পরে আমি নিজে দেখেছি সেটি, যে যারা হামলা করলো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর, তারাই পরবর্তীতে হিন্দু সম্প্রদায়কে আসামি করে মামলা দিল না, তারাই পরবর্তীতে এটা প্রতিবাদে মিছিল বের করলো। যারা আক্রমণ করেছে জাস্ট পোশাক বদলে, তারাই আবার প্রতিবাদের মিছিল বের করে। এই যে আমাদের এই খোলস, এই রাজনীতির খোলস থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ কি আছে? না, দেখুন, আমি আশাবাদী মানুষ, এবং আমি খুব বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা মাত্র 1%, কিন্তু বাংলাদেশে যে 99% মানুষ, বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কিন্তু যুগে যুগেই অসাম্প্রদায়িক ছিল। এই যে নবী, যদি আমরা এই 99% মানুষ অসাম্প্রদায়িক, আমরা সবাই এটাই বলছি, 1% মানুষকে, তাহলে কেন 99% মানুষ প্রতিরোধ করতে পারে না? কারণ 1% মানুষ বেশি ক্ষমতা সম্পন্ন, বেশি টাকার মালিক, বেশি অস্ত্রের মালিক, বেশি বিষয় আশয়ের মালিক, বেশি তার যোগাযোগ বেশি, তাকে বেশি দেখা যায়। 99% মানুষের এক চেহারা, তার একাই বাকি। তারপরে আমি বলবো ভারত বা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। 99 বলেও কিন্তু ওয়াল স্ট্রিট অকুপাই করা যায়নি, এটিও হিসাব। বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝাতে পেরেছি। আমাকে শেষ করতে হবে নবীর একটা গান, নবীর গানই শুনতে চাই। নবীর গান শুনে আমরা শেষ করব। তার আগে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে নেই আমি, আপনাদেরকে বিজয়ের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যাই থাকুক, আমাদের উৎসব সবারই হোক। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নবীর গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। ওই হেলমেট বাজানো গানটা, ও তার চপল চাহনি
যেন হাসির খনি আমি তাহারায় পাই, ও পাই রে আমি তাহারায় পাই। ও সে গোলক ধাঁধা ধাঁধারও ফেরে পড়ে, ও সে গোলক ধাঁধা ধাঁধারও ফেরে পড়ে, আমি তাই আবারও হারাই, হারাই রে আমি তাই আবারও হারাই। ও তার চপল চাহনি, ও তার চপল চাহনি যেন হাসির খনি আমি তাহারায় পাই, ও পাই রে আমি তাহারায় পাই। আমার চাতক কামনা অনাদরে শুকিয়ে, আমার চাতক কামনা অনাদরে শুকিয়ে, নৃত্যে নদী হয়ে ধাই, ও ধাই রে নৃত্যে নদী।